হচ্ছে আমরা যত কিছুই ছিল খাওয়া দাওয়া সবই ছিল, কিন্তু আমাদের সবসময় আমরা মনে করেন যে AK-47 নলেজ এটা অলওয়েজ ঘুমাচ্ছি, কিন্তু চোখ খুললেই দেখতেছি যে AK-47 আমার দিকে তাক করে গেছে। অনেকদিন পরে তো দেখা, আর এটা তো একটা আমরা ফেজ থেকে আসতেছি, এই ফেজটা আমাদের লাইফের অনেক কিছু ডিসিশন মোড অনেক কিছু ঘুরে দিয়েছে। এত অল্প সময়ের মধ্যে যে আমাদের ছেলেরা সন্তানরা মুক্তি পেল, এই যে পাওয়াটা তো আমাদের পরম পাওয়া, জীবনেতে এরকম পাওয়া, আমাদের সন্তানরা নতুন জীবন ফিরে হয়েছে, এটা তো অনেক পরম পাওয়া না। নাফি, কিছুক্ষণ পরই সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় 2 মাস পর 23 নাবিক ফিরছেন দেশে, এবং এর সাথে কুতুবদিয়া থেকে বন্দরের কাছাকাছি নাবিকরা রয়েছে এবং তাদের বরণের অপেক্ষায় পরিবার ও কর্তৃপক্ষ। এখন দুপুরে নিয়ে থাকছে সবচেয়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি নাহিদা মিতু। খুব একটা ভালো সময় পার করছে না দেশের পুঁজিবাজার। দীর্ঘমেয়াদে পুরোপুরি আস্থা সংকট কাটিয়ে তুলতে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একটা সমস্যা হচ্ছে যে মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পুঁজিবাজার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। মার্কেটের যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনেক ফল করেছে, এটা আমরা জানি, এবং এর আলটিমেট ভিকটিম হচ্ছে যারা বিনিয়োগ করছেন তারা। এখানে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন। এই হিউজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে এখন যে বন্ড বাজার আছে সেখান থেকে আমি জানি না কতটুকু সাপোর্ট আমি পাবো। কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সুযোগ থাকলেও বিদেশি ঋণে হচ্ছে মেগা প্রকল্পগুলো। তবে লাভজনক সরকারি সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে আস্থার সংকট কিছুটা হলেও কাটানো সম্ভব বলছেন বিশ্লেষকরা। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। এখন দুপুরে নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের ঘরে ফেরা প্রসঙ্গ। দীর্ঘ 2 মাসের অপেক্ষার অবসান হচ্ছে পরিবার ও নাবিকদের। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিক ফিরছেন চট্টগ্রাম বন্দরে। বিশেষ সুরক্ষার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসছে 2টি টাগবোট। বরণ করতে অপেক্ষায় স্বজনরা। এ নিয়ে জানাতে কর্ণফুলী নদীতে টাগবোট থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। এছাড়া আর নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে আছেন আরেক সহকর্মী হোসেন জিয়াদ। শুরুতেই যাচ্ছি টাগবোটে থাকা সহকর্মীর কাছে। শিউলি, নাবিকদের বহনকারী জাহাজ কয়টা নাগাদ বন্দরে পৌঁছাবে? এছাড়া তাদের সুরক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। নাফি, চট্টগ্রাম বন্দর থেকে 2টি টাগবোটই এখনই রওনা হবে বহির্নোঙরের উদ্দেশ্যে, এবং সেখানে এমভি জাহানমণি জাহাজটি 23 নাবিককে নিয়ে পৌঁছার পর এই 2টি টাগবোট স্কর্ট করেই জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল জেটিতে ভিড়বে। এবং এখানে যে জাহাজের ক্যাপ্টেন অলোক রায়, তিনি আমাকে বলেছেন যে তারা এইখান থেকে বহির্নোঙরে পৌঁছাতে তাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, এবং এমভি জাহানমণি জাহাজ কিন্তু বর্তমানে পথেই আছে, এবং আমরা যতটুকু জানি সেটি 3টে থেকে 3:30-র মধ্যেই বন্দরের জলসীমায় এসে পৌঁছাবে। তো সব ধরনের প্রস্তুতিও কিন্তু শেষ হয়েছে। এই 2 পাইলট টাগবোট, যে কান্ডারি 3 এবং কান্ডারি 4, তারা স্কট দিয়ে নিয়ে যাবেন। তবে আরেকজন মেরিনার মার্চেন্ট পাইলট, তিনি হচ্ছে ওই এমভি জাহানমণি জাহাজে চড়ে 23 নাবিককে নিয়ে বন্দরে জেটিতে ভিড়বেন। সাধারণত বহির্নোঙরে যখন কোনো জাহাজ ভিড়ে, সেটি বন্দরের জেটিতে ভিড়ার আগে নিয়ম হচ্ছে বন্দরের নিজস্ব পাইলট দিয়ে সেই জাহাজগুলোকে বন্দরের জেটিতে ভেড়ানো হয়। যেহেতু চ্যানেলের অনেক আঁকাবাঁকা পথ থাকে এবং অনেক ধরনের জটিলতা থাকে, তাই বিদেশি পাইলট বা নতুন যারা পাইলট, তাদের যেন কোনো সমস্যা না হয়, সে কারণেই তারা সাধারণত ওই জাহাজগুলো চালিয়ে বন্দর জেটিতে নিয়ে আসেন। এবং এইখানে আপনারা জানেন যে আসলে দীর্ঘ জিম্মি দশা থেকে মুক্তির প্রায় 1 মাসের পর তারা ফিরছেন, এবং গতকাল কক্সবাজার উপকূলে কুতুবদিয়ায় জাহাজটি 56,000 টন চুনাপাথর নিয়ে নোঙর করে। যেহেতু জাহাজের ড্রাফট বা গভীরতা অনেক বেশি, সে কারণে কুতুবদিয়াতে এখন কিন্তু পাথর খালাস চলছে, এবং সেখানে 7 থেকে 8,000 টন পাথর খালাসের পর এমভি আবদুল্লাহ জাহাজটি 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আসবে, এবং সেখানে বাকি পাথর খালাস করা হবে। যেহেতু বন্দর চ্যানেলের নাব্যতা কম এবং 10 মিটার বেশি গভীরতার জাহাজ বন্দর চ্যানেলে ভিড়তে
বন্দরের জেটিতে ভিড়তে পারে না, সেসব জাহাজ কিন্তু বহির্নগরে এই লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে থাকে। তো এখন আসলে নাবিকদের বর্ণের অপেক্ষা আছে এবং চট্টগ্রাম বন্দরে কিন্তু নানা আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করবেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। সেখানে কিন্তু স্বজনরা উপস্থিত থাকবেন। এই মুহূর্তে সেখানে আছেন নিউ বোরিং কন্টেনার টার্মিনাল জেটিতে আমাদের সহকর্মী জিয়াদ, চলে যাচ্ছি তার কাছে। শিওলে মূলত সারা দেশের মানুষই আসলে অপেক্ষা করছেন, নাবিকের স্বজন কিংবা পরিবারের সদস্যরা তো বটেই, কারণ দীর্ঘ 2 মাসের যে প্রতীক্ষার পালা সেটি আসলে আজকে শেষ হচ্ছে। ফলে তাদের পরিবারে যেমন শ্বাস রব উৎসবের আমেজ, তেমনি কিন্তু আমি যেখানে আছি নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল, সেখানেও সংবর্ধনার আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর, সেখানেও অনেকটা শ্বাস রব। এরই মধ্যে বন্দরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নিউ মর্নিং কন্টেইনার টার্মিনালে যারা 23 নাবিক আসবেন, সেই 23 নাবিকের প্রতিজনের পরিবার থেকে 2 জন করে আসার অনুমতি দেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে। সেই সাথে সাংবাদিক সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ বাণিজ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা আসলে এখানে উপস্থিত হবেন। সে অনুসারে আসলে আয়োজন করা হয়েছে। এখানে তাঁবু টাঙানো হয়েছে, আমরা ব্যানার দেখতে পাচ্ছি, সাউন্ড বক্স রাখা হয়েছে। এখানে নিশ্চয়ই যারা নাবিকরা আসবেন তারা সাংবাদিকদের সাথে যেমন কথা বলবেন, তেমনি বর্ণাঢ্য আয়োজনে আসলে বরণ করে নেবে বন্দর কর্তৃপক্ষ। তারা তাদের অনুভূতির কথা বলবেন, তাদের সেই বন্দি দশায় তারা কিভাবে ছিলেন, কিভাবে মুক্ত হয়ে আসলেন, আবার দেশের মাটিতে আসার যে অনেকটা দ্বিতীয় জীবন পাওয়ার মতো যে অভিজ্ঞতা তাদের অর্জন হয়েছে দীর্ঘ এই পথে, সেটি নিশ্চয়ই তারা এখানে বর্ণনা করবেন। বিশেষ করে পরিবারের সাথে দেখা হওয়ার যে আবেগঘন মুহূর্ত, সেটির সাক্ষী হবে আজকে এই এনসিটি টার্মিনাল। এবং আমরা যেটি দেখেছি পরিবারের সদস্যদের সাথে কথা বলে, তারা এরই মধ্যে কোনো স্বজন আসলে বন্দরের সামনে এসে অপেক্ষা করছেন। আমরা দেখছি যে তারা বলছেন যে দীর্ঘ সময় আসলে তারা অনেকে কেক নিয়ে আসলে বাসায় অপেক্ষা করছেন, যাদের ছোট বাচ্চা রয়েছে তারা আসলে অপেক্ষা করছেন, বাবাকে দেখবেন, বাবাকে নিয়ে ঘুরতে যাবেন। এবং তারা সরকার সহ অন্যান্য কর্মকর্তা যারা তাদেরকে মুক্ত করতে, বিশেষ করে জাহাজের প্রতিষ্ঠান, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনরা। সাংবাদিকদের কথা বলেছেন, যারা দীর্ঘ সময় আসলে সংবাদ প্রচার করেছে, তাদেরকে নিয়ে উদ্ধার করতে যেই সংবাদ মাধ্যমগুলো সারা বিশ্বে কাজ করেছে, সেখানেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের অনুভূতির কথা বলছেন। এটি অনেকটা দ্বিতীয় জীবন পাওয়ার মতো এবং তাদের সাথে যে দীর্ঘ সময় মায়েদের যে অপেক্ষা, সে অপেক্ষার পালাও শেষ হবে। ঘরে ঘরে আয়োজন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নাবিকদের ঘরে ঘরে ভালো আয়োজন হয়েছে। কেক নিয়ে অনেকে অপেক্ষা করছেন আসলে তাদেরকে বরণ করে নেবেন, ফুল তো আছে বটেই। এবং একটু বলে রাখি যে গত 4 মার্চ আসলে আসার পথে মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে আসার পথে সোমালিয়ার উপকূলের 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়েছিল জাহাজটি এবং সেখান থেকে গত 14 এপ্রিল উদ্ধার হন তারা। এবং তারপর আলহামরিয়া বন্দর, মিনাসাকার বন্দরে প্রায় 55,000 টন চুনা পাথর নিয়ে সেটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় 29 এপ্রিল। এবং আজকে প্রায় 15 দিন পর গতকাল বিকেলে সেটি কুতুবদিয়া এসে পৌঁছায়। আজকে জোয়ারের সময় ঠিক বিকেল 3:30টায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গায় এসে জাহানমণি জাহাজে করে এসে এই 23 নাবিক এখানে মিলবেন। আর যে এমবি আবদুল্লাহ জাহাজ, সেটি কিন্তু কুতুবদিয়ায় অপেক্ষা করছে, সেখানে পণ্য খালাস করছে। নাফি, দীর্ঘ 2 মাসের অপেক্ষার অবসানের পর চট্টগ্রামে ফিরছেন এমবি আবদুল্লাহর 23 নাবিক। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। টি-20 বিশ্বকাপের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন সদ্য জিম্বাবুয়ে সিরিজে আলো ছড়ানো সাইফুদ্দিন। ইনজুরিতে পড়া তাসকিনকে সহ অধিনায়ক করে স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন এসকে শাওন। বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে প্রায় প্রতিবারই নাটকীয়তার জন্ম দেয় বিসিবি। এবারও তার ব্যত্যয় ঘটেনি। যুক্তরাষ্ট্র উইন্ডিজে হতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করতে নির্ধারিত সময়ের চেয়েও ঘণ্টাখানেক দেরি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবারের স্কোয়াডে স্পিনার তানভীর ইসলামকে যুক্ত করা ছাড়া তেমন কোনো চমক রাখা হয়নি। ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে ব্যর্থ লিটনকে রাখা হয়েছে স্কোয়াডে। এর কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, উইকেট কিপিংয়ে ব্যাকআপ রাখতেই এলকেডিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাদ দেওয়া হয়েছে সদ্য জিম্বাবুয়ে সিরিজে আলো ছড়ানো সাইফুদ্দিনকে। প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। ইনজুরিতে পড়া তাসকিন স্কোয়াডে থাকছেন আগের দিন জানা গিয়েছিল, টি-20 বিশ্বকাপই নয়
তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজও খেলতে পারেন তাসকিন, এমনই আভাস দিলেন প্রধান নির্বাচক। এটা হয়তো আরো ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। শান্তর নেতৃত্বে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে পেসার থাকছেন 4 জন, আর স্ট্যান্ড বাই হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। এসকে শাওন, এখন ঢাকা। এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী নোমান আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নোমান, বিশ্বকাপের এই দল ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে বিসিবির ব্যাখ্যা কি রয়েছে জানাবেন? মিতু, সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দল অবশেষে পাওয়া গেছে। প্রধান নির্বাচক সহ নির্বাচক প্যানেল বাংলাদেশের দলটা ঘোষণা করেছে এবং সবগুলো প্লেসের জন্য তাদেরকে আলাদা আলাদা করে আসলে ব্যাখ্যা দিতে হয়েছে। বিশেষ করে লিটন দাস, তাসকিন আহমেদ সহ যারা আছেন, তাসকিনের ইনজুরির ব্যাপারে বলতে হয়েছে। তাসকিন আহমেদ শেষ পর্যন্ত কতগুলো ম্যাচ খেলতে পারবেন বিশ্বকাপে, তাকে পুরোপুরি ফিট পাওয়া যাবে কি না, এসব নিয়ে বিস্তর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। তারা আশা করছেন, যেহেতু তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে এবং দল আশা করছে যে তাকে বিশ্বকাপের মূল আসরে পাওয়া যাবে। যদিও বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশ খেলবে ইউএস এর বিপক্ষে, সেই ম্যাচগুলোতে তাসকিনকে পাওয়া যাবে না বলেই তারা জানিয়েছেন। লিটন দাসের অফ ফর্ম নিয়ে কিন্তু কথা হয়েছে বিস্তর। আপনারা জানেন, আমরা জানি সবাই যে দীর্ঘদিন ধরেই তিনি অফ ফর্মে এবং তার কারণে কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটা কলাপস করছে। তো লিটন দাসকে দল ক্যারি করছে দুটো কারণে। একটি হচ্ছে যে উইকেট কিপার হিসেবে বাংলাদেশের যেহেতু জাকির আলী অনেক ছাড়া এই মুহূর্তে আর কোনো উইকেট কিপার নেই, সেক্ষেত্রে যদি বাই চান্স কোনোভাবে হচ্ছে যদি উইকেট কিপার একজন যিনি আছেন তিনি যদি ইনজুরিতে পড়েন বা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কনকাশন সাব হিসেবে কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে লাগবে। সেই হিসেবে লিটন দাসকে দলে রাখা। এছাড়াও বাংলাদেশ দলে লিটন দাস ছাড়া 2 জন মাত্র ওপেনার আছেন, তাদেরও যদি যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে সাবস্টিটিউট করার জন্য বা বিকল্প হিসেবে খেলানোর জন্য লিটন দাসকে কিন্তু দলে রাখা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের এগেনস্টে 4টা ম্যাচ তিনি খেলেছেন, এর মধ্যে 8টি উইকেট তিনি শিকার করেছেন। সবকিছু মিলে আশা করা হচ্ছিল যে সাইফুদ্দিনকে শেষ পর্যন্ত দলে রাখা হবে, কিন্তু প্রধান নির্বাচক ব্যাখ্যা দিয়েছেন। এই সাইফুদ্দিন প্রসঙ্গে কিন্তু তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। তাদের যে ব্যাখ্যাটি ছিল সেটি হচ্ছে যে সাইফুদ্দিনকে দলে সাধারণত যে হিসেবে নেওয়া হতো যে ডেথ ওভারগুলোতে তিনি একেবারে ইয়র্কার লেন্থে বল করতে পারতেন, সেই বোলিংটা তারা জিম্বাবুয়ে সিরিজে তার কাছ থেকে পাননি, যে কারণে হচ্ছে তার পরিবর্তে তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। তানজিম সাকিব যদিও জিম্বাবুয়ে সিরিজে খুব একটা দারুণ কিছু করেননি, 2 ম্যাচে 1টি উইকেট তিনি নিয়েছেন। তারপরও নির্বাচকরা আশা করছেন যে যেহেতু সাইফুদ্দিন অলরাউন্ডার, তানজিম সাকিব যেহেতু পুরোপুরি বোলার, তার কাছ থেকে 4টি ওভার পুরোপুরি চায় দল এবং সেই হিসেবেই তাকে দলে নেয়। এছাড়াও আমরা যে 15 সদস্যের দলটি দেখছি সেখানে বাইরে থেকে কিন্তু আরও 2 জন রিজার্ভ বেঞ্চে আছেন, আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। পেস বোলিংয়ে পেসার হাসান মাহমুদকে সংযুক্ত করার আরও একটি কারণ হচ্ছে যেহেতু 4 জন পেসার আছে দলের সঙ্গে, তাসকিন আহমেদ যেহেতু সংখ্যার মধ্যে আছেন, সবকিছু মিলিয়ে হাসান মাহমুদকে দলের সঙ্গে রাখা এবং মিডল অর্ডারে যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আফিফকে রাখা। যদিও তারা বিশ্বকাপের মূল দলে থাকছেন না, যে কোনো একজন যদি বাদ পড়েন তারা সেক্ষেত্রে দলে ঢুকে যাবেন, তবে দলের সঙ্গে তারা ভ্রমণ করবেন। মিতু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন নোমান আব্দুল্লাহ। 2 দশকের বেশি সময় ধরে চেষ্টা করেও লাভজনক সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে খুব একটা তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। জিডিপিতে অবদান বাড়াতে এবং দীর্ঘমেয়াদে অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে তহবিল গঠনে জোর দেওয়া হলেও সেই সুযোগ 1% কম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে পুঁজিবাজারে আস্থার সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে আবারও নির্দেশনা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। পাশাপাশি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়নের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু। এখন পর্যন্ত এর মোট ব্যয় ধরা হয়েছে 32,605 কোটি টাকা, যার পুরো অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। সম্পূর্ণ ঋণের অর্থায়নে করা আরেক মেগা প্রকল্প মেট্রো রেল, যার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত লাইন তৈরিতে ব্যয় ধরা হয়েছে 33,472 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে যেসব ছোট ও বড় প্রকল্প রয়েছে সেগুলোর কাজে ব্যয় হতে পারে 4 লাখ কোটি টাকার বেশি। এসব প্রকল্পের খরচ মেটানো হচ্ছে দেশি বিদেশি ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে। অথচ দেশে পুঁজিবাজার থাকলেও ঋণের চাপ কমাতে প্রকল্পগুলোর বিপরীতে করা হয়নি কোনো বন্ড বা শেয়ার ইস্যু। এতে দীর্ঘমেয়াদে অর্থায়নে 1%-এরও কম ব্যবহার করা হচ্ছে শেয়ার বাজারকে।
ব্যবসা ও উৎপাদন বৃদ্ধি এবং ঋণ পরিশোধে সরকারি বেসরকারি এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এই বাজার থেকে দুর্বল কোম্পানি টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। দুর্বল কোম্পানিগুলো এসএসসিতে আসছে বহুদিন ধরে এবার তার ফলাফলে এসএসসি মানে মার্কেটের যে কোয়ালিটি, এই কোয়ালিটি অনেক ফল করেছে, এটা আমরা জানি। এবং এর আলটিমেট ভিকটিম হচ্ছে যারা বিনিয়োগ করছেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ তথ্য মতে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 400টিরও বেশি কোম্পানি, যার বাজার মূলধন 7,11,000 কোটি টাকার বেশি। এর বড় অংশ সরকারি ট্রেজারি বন্ড এবং বহুজাতিক কোম্পানির। ডিএসসির তথ্য বলছে পুঁজিবাজারে মাত্র 12টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, যার বাজার মূলধন মোট 12%-এর বেশি। এদিকে সরকারি প্রতিষ্ঠান রয়েছে 20টি, এগুলোর বাজার মূলধন মোট 7.81%। সবশেষ 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে সরকারি প্রতিষ্ঠান। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও আর কোনো কাজে আসেনি। 2010 সালের বড় পতনের ধাক্কা কিছুটা কাটিয়ে উঠলেও খুব একটা ভালো সময় পার করছে না দেশের পুঁজিবাজার। ঠিক সেই সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তির নির্দেশনা সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। এতে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা সংকট কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে পুরোপুরি আস্থা সংকট কাটিয়ে তুলতে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জানা গেছে গত 20 বছরের বেশি সময় ধরে দেশের সব লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্তির চেষ্টা করা হয়েছে। আর গত কয়েক বছরে ব্যাংকে চাপ কমাতে দীর্ঘমেয়াদে অর্থায়নে পুঁজিবাজারে জোর দিলেও কোনো কাজে আসেনি। সেক্ষেত্রে ফের নেয়া একই উদ্যোগ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে। পুঁজিবাজার থেকে যে অর্থ পাওয়া যাবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম হবে বলে মনে করেন মেট্রো রেলের এই শীর্ষ কর্মকর্তা। তাই এই খাত থেকে তহবিল সংগ্রহে আগ্রহ দেখা যায়নি। পরিমাণটা কিন্তু একটা প্রকল্পের সঙ্গে তুলনা করলে একদম নগণ্য। আর আমরা এখনও এমআরটি লাইন 6ই পরিপূর্ণভাবে শেষ করি না এবং বুঝে নেই নাই। আমার মনে হয় যে হয়তো ইন জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যখন যেটার জন্য প্রযোজ্য হবে সেই কারণে এখানে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন। এই হিউজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে এখন যে বন্ড বাজার আছে সেখান থেকে আমি জানি না কতটুকু সাপোর্ট আমি পাবো। প্রাথমিকভাবে টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস এবং যোগাযোগ সহ বেশ কিছু খাতের সরকারি 15 থেকে 16টি কোম্পানিকে তালিকাভুক্তিতে কাজ শুরু করতে যাচ্ছে স্টক এক্সচেঞ্জ। তাই এতদিন পরে দেশের সর্বোচ্চ পর্যায়ের এই নির্দেশনা পুঁজিবাজারের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন ডিএসসির চেয়ারম্যান। কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি 15-16টার মতো এখানে 16টা দেখছি আমার কাছে আছে, যেটা বিদ্যুৎ বিভাগ আছে, জ্বালানি খনিজ সম্পদ আছে, ডাক ও টেলিযোগাযোগ আছে, এরকম সেক্টর আছে। আমরা যদি আরও ঘাঁটি রোডস অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি আমাদের রয়ে গেছে। অপরদিকে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে আগের সমস্যা ও সমাধানের কথা জানালেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই সাবেক চেয়ারম্যান। বারবার বলা সত্ত্বেও এটা বহু বছর থেকে এই কথা বলা হচ্ছে। এই কমিটমেন্ট আজকের না, বহু বছর থেকে, 20 বছরের অন্তত, এবং বারবার বলা হচ্ছে যে আসে না। তারা নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তো এই সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছে কিনা সরকার আমি জানি না সেটা। তো আমাকে যদি চিহ্নিত করতে বলেন আমি বলবো একটা সমস্যা হচ্ছে যে মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে, যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আছে, সেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পুঁজিবাজার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তি হলে বাজারে আস্থা সংকট কিছুটা কমে গতি আসবে বলে জানান বিশ্লেষকরা। পুরোপুরি আস্থা ফিরে পেতে সব প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে হবে বলে জানান তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সারা দেশে এনআইডি প্রকল্পের প্রায় 500 ডাটা এন্ট্রি অপারেটর ছুটির দরখাস্ত দিয়েছেন। এতে বিভিন্ন উপজেলার ভোট বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, এই যে বিপুল সংখ্যক ছুটির আবেদন পড়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সে ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ জানাবেন?
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে সারা দেশে 4 ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আগামী 21 মে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে 29 মে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এই ভোটের মাঝখানে যারা আসলে মাঠ পর্যায়ে কাজ করেন তারা বিশেষ করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের যে একটি প্রকল্প চলছে আইডিএ প্রকল্প, সেই প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটররাই কিন্তু এই নির্বাচনী কাজগুলো তারা আয়োজন করেন, আঞ্জাম দিয়ে থাকেন। কিন্তু আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশনের প্রত্যেকটা উপজেলায় ডাটা এন্ট্রি অপারেটরের একটি নিয়োগ পরীক্ষার কারণে এখানে একটু জটিলতা দেখা দিয়েছে। এই পরীক্ষাটি আসলে নির্বাচন কমিশন 17 তারিখ অর্থাৎ উপজেলা নির্বাচনের মাত্র 4 দিন আগেই পরীক্ষাটি ফেলেছে। ফলে ডাটা এন্ট্রি অপারেটর যারা এখন আউটসোর্সিংয়ে কাজ করছেন, যারা প্রকল্পে কাজ করছেন, তারাই এই রাজস্বভুক্ত হওয়ার জন্যই তারাই কিন্তু এই নিয়োগের জন্য বেশিরভাগই আবেদন করেছেন। ফলে এখন এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদেরকে পড়ালেখা করতে হচ্ছে। এই জন্যই কিন্তু তারা আসলে নির্বাচন কমিশনের কাছে কেউ 4 দিন, কেউ 5 দিন বা কেউ 1 সপ্তাহ ছুটি চেয়েছেন এবং আমরা যতদূর জেনেছি যে এখানে প্রায় 500-র মতো ছুটির আবেদন পড়েছে এবং এই ছুটির আবেদন পড়ার কারণে প্রত্যেকটি উপজেলা অফিসে, জেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচনের যে দাপ্তরিক কাজগুলো আছে সেই কাজগুলোর আঞ্জাম দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকজন জেলা নির্বাচন অফিসার কিন্তু তাদের অফিস আদেশ জারি করেছেন যে কোনোভাবেই ছুটি দেওয়া যাবে না, কারণ নির্বাচন বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা আছে, ভোট নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে এবং ভোট পরীক্ষা 17 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা যাতে পেছানো হয় সেটার অনুলিপিও কিন্তু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন। এই বিষয় নিয়ে আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা অনানুষ্ঠানিকভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং নিয়োগ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও ডেকেছেন। যেহেতু নির্বাচন কমিশন সচিব দেশের বাইরে আছেন, তার যে অধস্তন কর্মকর্তারা আছেন তাদেরকে ডেকেছেন। ডাকার পরে তাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আসলে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এই সময় আসলে এই ধরনের পরীক্ষা, ভোটের মাঝখানে এই ধরনের পরীক্ষা রাখা মোটেও উচিত হয়নি। ফলে পরীক্ষাটি পেছানো যায় কিনা এ বিষয়ে তাদেরকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে বলা হয়েছে, তারা সেটি দেখছে। এই জটিলতাগুলোর মধ্যেই কিন্তু এখন আসলে আমরা এখনো কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি যে আসলে পরীক্ষা পেছানো হবে কিনা, তবে পেছানোর একটা আলাপ আলোচনা চলছে। তো এই ছিল নির্বাচন কমিশনার সচিবালয় থেকে আমার কাছে এই বিষয়ে সর্বশেষ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। এর সাথে এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। মৌসুম শুরুর আগেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এর মধ্যে শিশুদের ডেঙ্গু আক্রান্তের হার বেশি। এখন পর্যন্ত 29 জন মারা গেছে ডেঙ্গুতে। গত বছরের প্রথম 5 মাসে একজনের বিপরীতে শুধু মুগদা হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে 9 জন। অনেকে জ্বরে আক্রান্ত হলেও ডেঙ্গুর লক্ষণ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। মেহরিন আলীর প্রতিবেদন। শক্তি পাচ্ছ না? বলো কেমন লাগছে? শরীর কেমন তোমার? উত্তরে কোনো জবাব মিলল না। 19 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেয়েকে নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি চাঁদপুরের আসমা বেগম। মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন কান্নায়। প্রথম বলতো যে মাথা ব্যথা, তারপরে জ্বর, পাতলা পায়খানা, বমি, অবস্থানে খারাপ ছিল। আসমা বেগমের মতো আরও 3 জন তাদের ডেঙ্গুতে আক্রান্ত বাচ্চা নিয়ে হাসপাতালে দিন পার করছেন। জ্বরের পাশাপাশি বমি, পাতলা পায়খানা, মাথা ব্যথাতেও ভুগছে শিশুরা। স্যালাইনের উপরে আছে, বলছে নিয়ন্ত্রণে আসার পরে এরা চিকিৎসা দিব। লিভার ফাংশন খারাপ হয়েছে, জ্বরটাও একটু কমছে, অ্যান্টিবায়োটিক চলতেছে। চলতি বছর দেশে মৌসুমের আগেই ডেঙ্গুর সংক্রমণ দেখা দিয়েছে। এবছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1055 জন। ফেব্রুয়ারিতে 339, মার্চে 311 আর এপ্রিলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 504 জনে। তবে বৃষ্টির পর মে মাসের প্রথম 13 দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 300 ছুঁই। আর এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 29 জনের। বাচ্চাদের ডেঙ্গু আক্রান্তের হার মৌসুমের আগে থেকেই বেড়েছে। চিকিৎসকরা জানান, মৌসুম শুরু না হওয়ায় জ্বর হলেও তা ডেঙ্গু হিসেবে আমলে নিচ্ছেন না অনেকেই। বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসায় অনেক রোগী চলে যাচ্ছেন শক সিনড্রোমে। যেই রোগীগুলো সাধারণত দেখা যাচ্ছে খুব বেশি বমি হচ্ছে বা তার ভাইটালসগুলো আনস্টেবল হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে বা কোনো রক্তপাত হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, যেগুলোকে আমরা সাধারণত ডিএইচএফ বলি আর কি, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা একটা প্রেজেন্টেশন আসে। আরেকটা আসে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এখানে বাচ্চা যখন আসে এই সময় জ্বরটা থাকে না, জ্বরের একটা হিস্ট্রি থাকে, কিন্তু বাচ্চাদের প্রেশার কমে যায়।
প্রতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় রাজধানীর মুগদা হাসপাতালে। এই হাসপাতালে গত বছর প্রথম 5 মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিল 1 জন, কিন্তু এবছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের। রোগীদের চাপ সামলাতে ডেঙ্গু পরীক্ষার জন্য তাই আনা হয়েছে অত্যাধিক সিবিসি মেশিন, যেখানে আধ ঘন্টায় মিলবে রক্ত পরীক্ষার ফল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চায়না সরকারের ফ্রেন্ডশিপ এর আওতায় আমরা 2টো মেশিন পেয়েছি, একটা আফারেসিস মেশিন, একটু হচ্ছে 24 আওয়ার্স সিবিসি করা যায়। যে প্রবলেমটা ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি ছিল, এখন 24 ঘন্টা হাসপাতালে সিবিসি প্লেটলেট কাউন্ট করা যাবে। সোমবার সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 36 জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2496 জন। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। হজযাত্রার ষষ্ঠ দিনে আজ 8টি ফ্লাইটে 3300 যাত্রী সৌদি যাবেন। এখন পর্যন্ত 6টি ফ্লাইট ছেড়ে গেছে। চলতি বছর হজযাত্রার আরও খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। হজে যাওয়া নিয়ে ভিসা জটিলতার খবর পাওয়া যাচ্ছিল, এখন পর্যন্ত কত হজযাত্রী ভিসা পাননি জানাবেন। আশকোনা যে হজ ক্যাম্পটি রয়েছে সেটিতে কিন্তু হজ যাত্রী যারা রয়েছেন তাদের পদচারণায় পুরোপুরি মুখর রয়েছে। তারা স্বস্তির কথা বলছেন, এখানে যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা খুব ভালো, তেমনটি তারা বলছেন। এ পর্যন্ত সকাল থেকে 6টি ফ্লাইট কিন্তু ছেড়ে গিয়েছে, যেখানে 8টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। 3300 যাত্রী আজকে ঢাকা থেকে ছেড়ে যাবেন সৌদির উদ্দেশ্যে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু 6টি ফ্লাইট এখান থেকে ছেড়ে গিয়েছে। প্রথম যে ফ্লাইটটি আজকে ছেড়ে যায় সেটি রাত 1:35 মিনিটে এবং কিছুক্ষণ আগেই বিমান বাংলাদেশের এবং সৌদি এয়ারলাইন্সের যথাক্রমে দুপুর 1টা এবং দুপুর 2:05 দুইটি ফ্লাইট কিন্তু জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই সাথে কিছুক্ষণ আগে ফ্লাইনাস এয়ারলাইন্সের ইমিগ্রেশন শেষ হয়েছে, যেটি বিকাল 4:10 ঢাকা ত্যাগ করবে বলে কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এখানকার যিনি পরিচালক রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে 7339 জন হজ যাত্রীর কিন্তু এখনও ভিসা বাকি রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে না জানালেও সৌদি সরকার ভিসা দেওয়া কিন্তু এখন অব্যাহত রেখেছে এবং ই হজ সিস্টেমও এখনও চালু রয়েছে। এছাড়া তিনি জানিয়েছেন যেসব হজ এজেন্সি এখনও হজ যাত্রীদের ভিসার জন্য আবেদন করেনি তাদেরকেও কিন্তু মনিটরিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যারা বিমান বাংলাদেশের রাত 10:55 যেই ফ্লাইটটি ছেড়ে যাবে সেই হজ যাত্রীরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরই তাদের ইমিগ্রেশন শুরু হবে, বোর্ডিং পাস হবে এবং সেই অপেক্ষায় কিন্তু তারা করছেন। তাদের এখানে হাজার হাজার সকাল থেকে আমরা দেখেছি হাজার হাজার হজ যাত্রী যারা রয়েছেন তারা এখানে অপেক্ষামান ছিলেন। তাদেরকে এক এক করে কিন্তু প্রত্যেকটি এয়ারলাইন্স থেকে তাদের ইমিগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং তারা এক এক করে কিন্তু 6টি ফ্লাইট কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে। সেই সাথে আমরা গতকাল যেমনটি হাবের সভাপতি বলেছিল যে যাদের এখনও ভিসা প্রসেসিং শেষ হয়নি তাদেরকে কিন্তু সেটির আওতায় নিয়ে আসা হবে এবং আগামী যে কদিন আছে সেই সময়ের মধ্যে কিন্তু যে কজনের সমস্যা রয়েছে যারা ভিসা পাননি সেই প্রক্রিয়াটাও শেষ হবে বলে তারা আশা ব্যক্ত করেছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রার ষষ্ঠ দিনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। এর সাথে এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। 2 দফা বন্ধের পর আবার উৎপাদনে ফিরল চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষা নিরীক্ষা শেষ সোমবার রাত 1টা থেকে কেন্দ্রটির 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন ইউনিটটি চালু হয়েছে। তবে এখনও সচল হয়নি 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন স্টিম টারবাইন ইউনিটটি। কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রে এসেছে স্টিম টারবাইনের নতুন যন্ত্রাংশ। মেরামত শেষে শিগগিরই উৎপাদনে যাবে এই ইউনিটটিও। চাঁদপুর থেকে তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত। বিরামহীন এই শব্দ জানান দিচ্ছে সচল হয়েছে যন্ত্র, যেই যন্ত্রের মাধ্যমে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। মোটা পাইপে করে আসছে গ্যাস, তা টারবাইনে ঘুরে জেনারেটরের মাধ্যমে পরিণত হচ্ছে বিদ্যুতে। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গ্রীষ্মের এই সময়ে যখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা,
সেই সময়ে কেন্দ্রটি পুনরায় উৎপাদনে আসতে পারায় স্বস্তিতে কর্মকর্তা কর্মচারীরা। দুটা বিয়ারিংয়ে অয়েল লিকেজ প্রবলেম ছিল আর অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেটা সমাধান হয়েছে। এই অয়েল লিকেজ কাজ শেষ সম্পন্ন হয়েছে। এই প্ল্যান্টের দ্বারা কর্মকর্তা কর্মচারী আছে, আমরা নিরলসভাবে রাত দিন আমরা যে সলভ করার জন্য কাজ করে যাচ্ছি। 2012 সালের মার্চে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে আসা কেন্দ্রটি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে 2022 সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ করা হয়। সব কাজ শেষ করে 2023 সালের মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে ধরা পড়ে গ্যাস বুস্টার যন্ত্রের ত্রুটি। রিজার্ভে থাকা গ্যাস বুস্টার যন্ত্রটি আগে থেকে অকেজো থাকায় বন্ধ হয়ে যায় পুরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার কেনাসহ আমেরিকা থেকে আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি। চায়না, ইন্দোনেশিয়ান এক্সপার্ট টিম ও বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় সম্পন্ন হয় নতুন গ্যাস বুস্টার বসানোর কাজ। দীর্ঘ 14 মাস বন্ধ থাকার পর গত 18 মার্চ উৎপাদনে আসে ইউনিটটি। তবে উৎপাদনে যাওয়ার মাত্র 17 দিন পর 4 এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের বেয়ারিংয়ে অয়েল লিকেজ থেকে আগুনের ঘটনায় পুনরায় বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। অবশেষে প্রায় 1 মাস 10 দিন পর আবারও শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, যা চাঁদপুর ও এর আশপাশের জেলার বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। ইন্দোনেশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কাজ করে এখানে, এবং তারা যে স্পেয়ারের দরকার পড়ে সেটা আমাদের না থাকায় তারা ইন্দোনেশিয়া থেকে সেই স্পেয়ারটা নিয়ে এসে আমাদেরকে সেটা সরবরাহ করে, এবং এই দীর্ঘ 40 দিনের কর্মযজ্ঞের পরে আমরা আজকে বিদ্যুতের কেন্দ্রটি চালু করতে সক্ষম হয়েছি। গ্যাস টারবাইন ইউনিট চালুর পাশাপাশি 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন স্টিম টারবাইন ইউনিটটিও সচলে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছেছে বিদ্যুৎ কেন্দ্রে। দ্রুতই চায়না থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন যোগ দিবে রিপেয়ারিং কাজে। গ্যাস টারবাইনের যন্ত্রাংশ কেনা ও রিপেয়ারিং কাজে খরচ হয়েছে প্রায় $3,21,000 ও স্টিম টারবাইনে ব্যয় হবে প্রায় 15 কোটি টাকা। বর্তমানে গ্যাস টারবাইনের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ফুয়েল খরচ হয় প্রায় 5 টাকা, যা স্টিম টারবাইন চালু হলে আরও কমে আসবে। বর্তমানে যে গ্যাসের যে মূল্য, তাতে আমরা প্রায় 3 টাকা পরে প্রতি ইউনিট শুধু গ্যাস টারবাইন চালু থাকলে, কিন্তু যখন স্টিম টারবাইন চালু হবে, যেহেতু স্টিম টারবাইনটা এটার একজোস্ট দিয়ে চালু হয়, তখন বিদ্যুতের মূল্যটা আরও কমে আসবে। 2010 সালের 25 এপ্রিল এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালের মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনা কোম্পানি চ্যাংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড 1200 কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। নওগাঁয় হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। গোখাদ্যের দাম বাড়ায় পশু মোটাতাজাকরণে কৃষক ও খামারিদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। এছাড়া গরমের কারণে নিতে হচ্ছে বাড়তি পরিচর্যা। এ নিয়ে আরও জানাতে নওগাঁর মান্দার সতীহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, পশুর দাম দর নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। মৃত্যু কোরবানি ঈদের আর প্রায় 1 মাস বাকি। ইতিমধ্যে যারা কৃষক এবং খামারি রয়েছেন তারা গরুর পরিচর্যা করেছেন এবং বাড়তি লাভের আশায় যেসব গরু লালন পালন করা হয়েছিল সেসব পশু এখন আসলে এই হাটে নিয়ে আসা হয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলার সতী হাটে। এই হাটটি মূলত দুপুর 2টার পরে শুরু হয়, চলে প্রায় 5টা সাড়ে 5টা পর্যন্ত। এখন পর্যন্ত এই হাটে যদি বলি যে প্রায় 4 শতাধিক গবাদি পশু নিয়ে আসা হয়েছে। এইসব গরুর মূল্য যদি বলি যে কোরবানির যোগ্য পশু 60,000 থেকে প্রায় লক্ষাধিক টাকার মধ্যে এই কোরবানির যোগ্য পশু রয়েছে। তবে যারা খামারি রয়েছেন তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এবছর আসলে দানাদার যেই খাবারগুলো রয়েছে খাবারের দাম প্রতি কেজিতে যদি বলি যে প্রায় 8 থেকে 10 টাকা বেশি, অর্থাৎ দানাদার ফিড রয়েছে, ভুসি, খোল, সেগুলো 55 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত তাদের কিনতে হয়েছে এবং দানাদার খাদ্যগুলো গবাদি পশুকে খাওয়াতে হয়েছে, যার কারণে আসলে প্রতি গরুতে বাড়তি খরচ হয়েছে 2,500 থেকে 3,000 টাকা। এবং তারা এই 3 থেকে 4 মাস যেসব গরু কোরবানির যোগ্য গরু বিক্রি করবেন সেগুলো দাম তারা লাভ পাবেন প্রায় 15 থেকে 18,000 টাকার মধ্যে, এবং এবছর কিছুটা লাভ তাদেরকে কম থাকবে বলে এই খামারিরা জানিয়েছেন। তবে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা জেনেছি যে জেলায় প্রায় 34,500 মতো খামারি রয়েছেন যারা প্রায় 7,28,000 গবাদি পশু লালন পালন করেছে। জেলার চাহিদা রয়েছে প্রায় 3.5 লাখের মতো। আর এই হাটে যে পরিমাণ গরু সরবরাহ হয়েছে
বেচা বিক্রি হবে প্রায় 80 লক্ষ থেকে প্রায় 90 লক্ষ। তবে দিন যত যাবে বা হাট যত যাবে তত বেচা কেনা বাড়বে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই হাটে পশু কেনা বেচা হবে। এই হাট থেকে আমার কাছে ছিল সবশেষ মৃত্যু। নওগাঁর পশুহাট থেকে যুক্ত ছিলেন আব্বাস সালেম এবং এর সঙ্গে এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।